হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মৌর্য যুগ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো মৌর্য যুগের ইতিহাসের উপাদান সম্পর্কে। তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত মৌর্য যুগ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, সেটা হলো মৌর্য যুগের ইতিহাসের উপাদান। অর্থাৎ মৌর্য যুগের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা জানার জন্য যে বিভিন্ন উপাদানগুলি রয়েছে সেটা নিয়েই মূলত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস আর কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তার মধ্যে প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তার পরবর্তীতে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা 100% কমন সাজেশনস। এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। এবার হচ্ছে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা যারা চাইছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 1299 এবং মাইনরের যে কোর্স ফি রয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই দেখো কি রয়েছে, সাহিত্যিক উপাদান সম্পর্কে কিন্তু রয়েছে। তার আগে একটু উপাদান জিনিসটা কি বা উপাদান বলতে কি বোঝায় এটা নিয়ে একটু বলি। দেখো, অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, ঠিক আছে, অতীতের ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলি রয়েছে। তো এবার সেই ঘটনাগুলিকে জানার জন্য ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন বা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে থাকেন, সেগুলিকেই মূলত কি বলা হয়, উপাদান বলা হয়। এটাকে উপাদানও বলা হয় বা ইতিহাসের উপাদানও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই উপাদানের মধ্যে প্রথমেই আমরা জানবো সাহিত্যিক উপাদান সম্পর্কে। এবার সাহিত্যিক উপাদান বলতে বোঝানো হচ্ছে লিটারারি সোর্সেসকে। ঠিক আছে, প্রথমেই আমরা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কৌটিল্যের অর্থশাস্ত্র। বলেছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্যের রচিত এই গ্রন্থ থেকে মৌর্য যুগের শাসন ব্যবস্থা, অর্থনীতি, আইন এবং সমাজ জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্র, অর্থাৎ অর্থশাস্ত্রের রচয়িতাকে এই কৌটিল্য। কৌটিল্য বা যে চাণক্য কে ছিলেন, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তো এবার এই যে কৌটিল্যের যে গ্রন্থটা রয়েছে অর্থশাস্ত্র, এখান থেকে কি জানা যায়? এখান থেকে মূলত জানা যায় মৌর্য যুগ সংক্রান্ত একাধিক নির্ভরযোগ্য তথ্য, যেমন মৌর্য যুগের সমাজ, মৌর্য যুগের অর্থনীতি, মৌর্য যুগের রাজনীতি, আরও বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে হলে মৌর্য যুগ সংক্রান্ত কৌটিল্যের অর্থশাস্ত্র একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। নেক্সট হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা। ঠিক আছে, আচ্ছা, এখানে বলা চলে যে গ্রিক দূত মেগাস্থেনিসের বিবরণীতে কি হচ্ছে, পাটলিপুত্র নগরের যে মৌর্য সামরিক বাহিনী, তারপরে হচ্ছে রাজদরবারের শাসন প্রণালী লিখিতভাবে কিন্তু ফুটে উঠেছে। ঠিক আছে, এর সাথে সাথে বলেছে অন্যান্য সাহিত্য, অর্থাৎ বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, পৌরাণিক গ্রন্থাবলী, বৌদ্ধ জৈন সাহিত্য মৌর্য বংশের ইতিহাস গঠনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সহায়ক। ঠিক আছে, তাহলে মৌর্য যুগের যে উপাদান হিসেবে, ঠিক আছে, যদি উপাদানের কথাই বলি তাহলে একদিক থেকে কেমন হচ্ছে, যেমন বিভিন্ন সাহিত্য, বিভিন্ন গ্রন্থগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে রয়েছে দেখো, এবার হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বিভিন্ন লিপি সমূহের কথা। এখানে কি বলেছে দেখো, যে অশোকের শিলালিপি ও স্তম্ভলিপি। এখানে বলেছে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্রাট অশোকের অনুশাসন শিলালিপিগুলি তার ধম্মনীতি, সাম্রাজ্যের সীমানা এবং যে জনকল্যাণমূলক কাজের প্রামাণ্য একটা দলিল। এবার হচ্ছে জুনাগড় শিলালিপি, অর্থাৎ রুদ্রদামনের জুনাগড় শিলালিপিতে কি হচ্ছে, চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসারের সুদূর সৌরাষ্ট্র বা গুজরাটের শাসন যে প্রতিষ্ঠার স্পষ্ট প্রমাণটা কিন্তু পাওয়া যায়। তারপর রয়েছে দেখো যে মুদ্রা এবং প্রত্নবস্তু, অর্থাৎ মৌর্য যুগের রৌপ্য, তাম্র মুদ্রা যেগুলো রয়েছে তৎকালীন বাণিজ্যিক লেনদেন এবং অর্থনৈতিক সমৃদ্ধির কিন্তু সাক্ষ্যটা বহন করে থাকে। তাহলে মুদ্রা কিসের মানে আর কি প্রমাণ দিয়ে থাকে, অর্থনীতির দিকের কিন্তু প্রমাণটা দিয়ে থাকে মুদ্রা। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান সেই বিষয়টার মধ্যে যে বিষয়গুলো লক্ষ্য করা যায় যে মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে যেমন ভাবে বেশ কিছু গ্রন্থগুলি রয়েছে, ঠিক আছে, বিভিন্ন বিবরণীগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, বিভিন্ন সাহিত্যগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক একইভাবে এই শিলালিপিগুলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। এবার বিভিন্ন গ্রন্থ বা বিবরণী বা বিভিন্ন শিলালিপি ছাড়াও এই স্থাপত্য ভাস্কর্যগুলিও কিন্তু মৌর্য যুগের ইতিহাস জানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে কিন্তু রয়েছে। যেমন বলেছে রাজপ্রাসাদ ও নগরী।
পাটলিপুত্রের কাঠের তৈরি রাজপ্রাসাদের অবশেষ এবং সুউচ্চ দুর্গপ্রাচীর মৌর্য যুগের উন্নত প্রকৌশল বিদ্যা ও স্থাপত্য প্রতিভার কিন্তু একটা পরিচয় দিয়ে থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে সারনাথ স্তম্ভ ও স্তূপ। এখানে কি বলছে দেখো, সম্রাট অশোকের তৈরি সারনাথের সিংহ মূর্তি, যেটা ভারতের জাতীয় প্রতীক, এবং মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ তৎকালীন শিল্প ও সংস্কৃতির কিন্তু একটা শ্রেষ্ঠ নিদর্শন। তারপর রয়েছে গুহা স্থাপত্য। বিহারের বরাবর পাহাড়ে অবস্থিত গুহাগুলি আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য নির্মিত হয়েছিল, যেগুলি অভ্যন্তরীণ কিন্তু পালিশ করা রয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, মৌর্য যুগের যে ইতিহাসটা রয়েছে, সেই মৌর্য যুগের ইতিহাসটা রচনার কিন্তু একাধিক নির্ভরযোগ্য উপাদান রয়েছে, যার মধ্যে থেকে বেশ কিছু উপাদান সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।